You. Yes, sir. Good afternoon to everyone. Today we are going to learn about the spectrophotometer. In last class, that means in last Thursday, we have learned about the UV visible spectrophotometer or UV visible spectroscopy. Already I have shown most of the things what we are going to learn today. Because last ক্লাসে আমরা পড়েছি যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার কিভাবে কাজ করে আমরা সেটা ডিটেলস দেখেছি। তো আজকে আমরা জাস্ট মানে ওভারঅল একটা আইডিয়া দেব যে স্পেকট্রোফটোমিটারটা কি জিনিস অ্যান্ড হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ এ স্পেকট্রোফটোমিটার। আর আমরা ওখানে আগের দিন ক্লাসে একটা স্পেসিফিক এক্সাম্পল বলেছি যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। আমাদের বিভিন্ন ধরনের স্পেকট্রোফটোমিটার আছে বা স্পেকট্রোমিটার আছে। তো তার ভিতরে একটা হলো ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। তাহলে আমরা আজকে একটা জেনারেল আইডিয়া পড়ব যে আর হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ এ স্পেকট্রোফটোমিটার। তবে তোমরা যেহেতু আগের ক্লাসটা ভালোভাবে ধরতে পারছো আমি আশা করি, তো সে কারণে আজকে তোমাদের ক্লাসটা অনেকটা ইজি হবে। তারপরে আসবে বিআর ল্যাম্বার্টস ল, যে আসলে এটা একটা সূত্র যে কিভাবে এই স্পেকট্রোফটোমিটার দিয়ে আমি বলেছিলাম যে এই স্পেকট্রোফটোমিটার অথবা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এইটা দিয়ে আমরা কোনো একটা কম্পাউন্ড কি সেই কম্পাউন্ডটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই এস্টিমেট করতে পারি। তাহলে সেই কোয়ান্টিটিটাকে ডিটারমিন করার জন্য আমাদের এই বিআর ল্যাম্বার্টস ল বলে একটা সূত্র আছে। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে যে আসলে ওই সূত্রটা কিভাবে কাজ করে। আমি জাস্ট ফিগার দেখালে তুমি নিজেই চিন্তা করতে পারবা। আমরা যেহেতু লাস্ট ক্লাসে যা পড়েছি সেই অনুযায়ী আমি সেই আইডিয়াটাকেই কাজে লাগাবো, তাহলে দেখবা যে সহজ হবে। তারপরে ডেফিনেশন অ্যান্ড ইকুয়েশন, ওই বিআর ল্যাম্বার্ট ল এর ডেফিনেশনটা কি, ইকুয়েশনগুলো কি কি আছে, ডেরিভেশন অফ ল। আচ্ছা, তাহলে ডেফিনেশন অ্যান্ড ইকুয়েশন, ডেরিভেশন অফ ল, অ্যাপ্লিকেশনস, এই যে এগুলো আছে চেষ্টা করব এইগুলো কভার করতে। সো লেটস সি হোয়াট ইজ এ স্পেকট্রোফটোমিটার। সোজা কথায় যে এক ধরনের ডিভাইস অথবা ইনস্ট্রুমেন্ট by which the intensity of light can be measured as a function of wavelength. সো এইটাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। যে কোনো একটা ডিভাইস, একটা যন্ত্র যেখানে আমরা কোনো একটা লাইটের ইন্টেন্সিটি অ্যাজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ, মানে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম ওই এক বিশাল বড় তরঙ্গ দৈর্ঘ্যের একটা স্কেল, মাইক্রোওয়েভ থেকে শুরু করে এক্স রে গামা রে পর্যন্ত। তার ভিতরে ছিল ভিজিবল, ইউভি, তারপরে এক্স রে, তারপরে মানে আইআর, বিভিন্ন ধরনের ছিল। তো তা এখন এইখানে বিভিন্ন ধরনের, যেমন আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার এখানে শিখেছিলাম লাস্ট ক্লাসে। তারপরে আর একটা টপিক আছে আমাদের এই যে থিওরি কোর্সের মধ্যেই, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যেইটা ছিল আমার পিএইচডি রিসার্চের মেইন টপিক। মানে যা আমি যত পাবলিকেশন করছি পিএইচডিতে সব কিছু ওই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি দিয়ে। তাহলে বুঝো আমাকে ওই একটা টপিক পড়াইতে বলছে, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, শুধু ওই একটুকু শব্দ লেখা আছে, তা আমি কি পড়াবো? 5 বছর ধরে আমি একটা বিষয় নিয়ে রিসার্চ করে আইসা তোমাদেরকে একটা টপিক পড়াবো, আমি আমি জানি না কি পড়াবো। যাই হোক, দ্য ইন্টেন্সিটি অফ লাইট ক্যান বি মেজার্ড অ্যাজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ ইন এ স্পেকট্রোফটোমিটার। তাহলে ওই স্পেকট্রোফটোমিটারটা আসলে আমরা বলে থাকি যে যে কোনো ধরনের লাইট, ইভেন ওই ইউভি ভিজিবল সেটাও একটা স্পেকট্রোফটোমিটার, ইনফ্রারেড স্পেকট্রোমিটার সেটাও এক ধরনের স্পেকট্রোফটোমিটার, তারপরে ওই এক্স রে, গামা রে অথবা যে ধরনের বলি না কেন, এর সবগুলোই কিন্তু এক ধরনের স্পেকট্রোফটোমিটার। তাহলে এই স্পেকট্রোফটোমিটারগুলো মানে মেইনলি কিভাবে তৈরি, আমি তো আগের দিনে একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়েছি। তাহলে জেনারেল একটা আইডিয়া যে আসলে যে কোনো স্পেকট্রোফটোমিটার কিভাবে তৈরি হয় অথবা কি কি কম্পোনেন্ট আছে এর ভিতরে। তাহলে স্পেকট্রোফটোমিটারটা কি কাজে লাগে? দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন কম্পাউন্ড ইজ মেজার্ড বাই দ্য স্পেকট্রোফটোমিটার। মানে কোনো একটা কম্পাউন্ডের, মানে আমরা যেটা বলেছি যে কনসেন্ট্রেশন মেজার করার মানেটা কি, মানে হলো যে ওই স্যাম্পলের ভিতরে
যে কোনো একটা কম্পোনেন্ট কতটুকু পরিমাণ আছে। যেমন আমি বলেছিলাম নাপা ট্যাবলেটের ভিতরে কতটুকু পরিমাণ প্যারাসিটামল আছে, 650 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম থাকার কথা। তাহলে 500 মিলিগ্রাম কি আছে, না 100 মিলিগ্রাম আছে, না একদমই নাই। যদি একদমই নাই এরকম আমাদেরকে করতে হয় যে প্রেজেন্স অর অ্যাবসেন্স, তাহলে সেটা হবে কোয়ালিটেটিভ। আর যদি বলি কতটুকু আছে, দেন কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। তাহলে দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন কম্পাউন্ড ইজ মেজার্ড বাই দ্য স্পেকট্রোফটোমিটার। তাহলে এটা আরও আছে অ্যাটমিক অ্যাবজর্পশন ফটোমেট্রি, যেটা আমি আমার অনার্সে একটা ছিল রিসার্চ ছিল যে ওয়াটার নিয়ে রিসার্চ করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম মনে হয় যে মাম পানিটা তুলনামূলক একটু মানে খারাপের মধ্যে ভালো। আমি টোটাল তখনকার সময় 2008 সাল 9 সালের দিকে বাজারে যতগুলো পানি পাওয়া যেত মোটামুটি 9টা 10টা পানি নিয়ে রিসার্চ করেছিলাম যে সেইগুলোর মধ্যে পানিতে কোনটায় কার কি কোয়ালিটি, কিন্তু কোনোটার মধ্যেই কোনো মিনারেল পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে ওগুলো মিনারেল ওয়াটার না, কোনটারই নাম আমি মিনারেল ওয়াটার বলতে পারিনি, বলেছিলাম ডিস্টিলড ড্রিঙ্কিং ওয়াটার। মানে তার ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ময়লা আবর্জনা নেই, কিন্তু মিনারেল বলতে কোনো কিছু নাই। ওই মিনারেলটা আমরা কিভাবে এস্টিমেট করেছিলাম, সেইখানে আমি ইউজ করেছিলাম অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি। যে ওই পানির মধ্যে যদি ন্যূনতম পরিমাণ কোনো মিনারেল থাকতো তাহলে সেখান থেকে ওই অ্যাটমিক অ্যাবজর্পশন ফটোমেট্রি এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেখানে কিছু ইনফরমেশন পেতাম, বাট আই কুড নট ফাইন্ড এনিথিং। আচ্ছা, তাহলে the concentration of an unknown compound is measured by the spectrophotometer. Different wavelengths of light can be examined depending on what types of spectrophotometer used. মানে কোন ধরনের ওয়েভলেন্থ আমরা ব্যবহার করব বা এক্সপেরিমেন্ট করব তা ডিপেন্ড করবে যে আসলে কি করতে চাচ্ছি। যেমন আগের দিন ইউভি ভিজিবল, তার মানে 200 থেকে কতটুকু বলেছি 800, এই হলো ইউভি ভিজিবল। এর বাইরেও কিন্তু আমরা 1100 ন্যানোমিটার পর্যন্ত যেতে পারি ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে। তাহলে আবার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, যেটা আমি ব্যবহার করেছি 2500 ন্যানোমিটার থেকে 4000 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এইগুলো হলো ওয়েভ নাম এই মানে ইনফ্রারেড রিজিয়ন। তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ, এইরকম ভিন্ন ভিন্ন ওয়েভ লেন্থ আছে যেটা আমরা ব্যবহার করি। তাহলে যেই লেন্থ অথবা যেই রিজিয়নটা ব্যবহার করব তার উপরে বেস করে নাম দেওয়া হয়েছে সেরকম। যেমন আইআর যদি ব্যবহার করা হয় তাহলে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অর ইনফ্রারেড স্পেকট্রোফটোমিটার, যদি ইউভি ইউজ করা হয় তাহলে ইউভি ফটোমিটার, ভিজিবল ব্যবহার করলে ভিজিবল ফটোমিটার। তাহলে এরকম করে ভিন্ন ভিন্ন যেটা আমরা ব্যবহার করব তার উপরে বেস করে আমরা নাম দেব। তাহলে এই দেখো আমাদের সিম্পল স্ট্রাকচার। বুঝতে একটু কষ্ট হতে পারে এই যে লেখাগুলো, বাট তোমরা সব অলরেডি দেখেছো ইউভি ভিজুয়াল স্পেকট্রোফটোমিটারে যা ছিল এখানেও তাই। পরের ছবিটা আর একটু সুন্দর আছে, জাস্ট এখানে একটু দেখায়নি, পরে একটা ছবি আছে সুন্দর এইটা। আচ্ছা, তাহলে এইখানটা একটু বলি, এই যে লাইট সোর্স যেটা আমরা বলেছিলাম কালকে একটা ছবি দেখিয়েছিলাম যে লাইট সোর্স, লাইট সোর্স সেটা সোডিয়াম ল্যাম্প হতে পারে অথবা ডিউটেরিয়াম ল্যাম্প হতে পারে। যে আমাদের দরকার একটা সাদা আলো, সোজা কথায়। তারপরে এই যে একটা লেন্স ব্যবহার করা হয়েছে, এই যে লেন্স, এই লেন্সটা আসলে কি করে, লেন্স কি করে যে আমাদের যদি একটা বড় আলোর উৎস থাকে, মানে বড় আলো, এই যে আমাদের ঘরের যে বাতি আছে এই বাতি দিয়েও কাজ করা যাবে, তবে সেক্ষেত্রে এই আলোর তীব্রতা তুলনামূলক অনেক কম, যেটা হয়তো বা আমাদের এক্সপেরিমেন্টের জন্য সাফিসিয়েন্ট হবে না। যে কারণে কি করা হয়, এই যে মাঝখানে একটা লেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে এই লেন্সটা কি করবে, এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিটাকে কেন্দ্রীভূত করে দিবে, জাস্ট একটা ছোট্ট স্পট বানায় ফেলবে। যে লেন্সের কাজই কিন্তু এটা যে ফোকাস। আমরা কখনো কখনো লেন্সটাকে যদি তুমি চাও লেন্স দিয়ে তুমি বিমটাকে বড় করতে পারো, মানে উল্টা ভাবে, তাহলে তাহলে এক ধরনের লেন্স, এই যে এক ধরনের লেন্স, আর যদি আমরা উল্টা লেন্স ব্যবহার করি, একটা হলো সিলিন্ড্রিক্যাল লেন্স আর একটা হলো স্ফেরিক্যাল লেন্স বা কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, এরকম করে যে সেই ধরনের লেন্স। এক ধরনের লেন্স আছে কি যেটা ওই যে আলোক রশ্মি যা আছে সেই আলোক রশ্মিগুলোকে একটা জায়গায় এই করে ফোকাস করে, আর আরেকটা আলোক রশ্মি আছে কি
মনে হয় যেন এক জায়গায় গিয়ে ফোকাস করছে। তাহলে এই যে আলোক রশ্মি আমরা এখানে একটা লেন্স ব্যবহার করলাম, এই লেন্স দিয়ে কি করলাম, এই যে আলোটা ছিল সেই আলোটাকে কেন্দ্রীভূত অথবা স্পটটাকে ছোট করে দিলাম, যাতে মানে কি এইখানে যতগুলো আলোক রশ্মি ছিল সেই সবগুলো আলোক রশ্মি যদি অল্প জায়গায় চলে আসে তাহলে ইন্টেন্সিটি বেশি হবে না, মানে ডেনসিটি, সোজা কথা বলি, যদি ডেনসিটির কথা বলি, যে আলোর যে তীব্রতা ছিল এইখানে এইখানে আলোর যে তীব্রতা ছিল তার থেকে এইখানের আলোর তীব্রতা অনেক বেশি হবে, কারণ এখানে বড় একটা স্পট ছিল, সেই স্পটটাকে আমি পুরোটাকেই কম্প্রেস করে ছোট একটা স্পটে নিয়ে আসলাম, তখন ভলিউমটা কমে গেল, ভলিউমটা কমে গেলে সেক্ষেত্রে একই জায়গায় সেই একই বিমগুলো আছে, তাহলে সেক্ষেত্রে তার তীব্রতাটা বেড়ে যাবে। তো তাই করা হলো যে এই যে একটা লেন্স ব্যবহার করে ফোকাস করে তখন আমরা বিমটাকে এই করলাম, মানে কম্প্রেস করলাম, সো দ্যাট দ্য ইন্টেন্সিটি ইজ ইনক্রিজিং। তাহলে এইটাকে বলা হয় কলিমেটর। হ্যাঁ, কলিমেটর, কলিমেটর মানে হলো যে এই যে বিমটা আছে আলোক রশ্মিটাকে সেটাকে জাস্ট খুব সরু করা, কলিমেটর। তারপরে আমরা বলেছিলাম একটা গ্রেটিং, আগের দিনে বলেছিলাম একটা গ্রেটিং। তা গ্রেটিং আর প্রিজম একই জিনিস। এই যে এখানে এই যে আলোক রশ্মি আছে, কেন্দ্রীভূত যে আলোক রশ্মি আছে সেই আলোক রশ্মিটাকে আমরা একটা গ্রেটিং ব্যবহার করেছিলাম, যেই গ্রেটিংটা আমরা এই করে মানে গ্রেটিং এর অ্যাঙ্গেল চেঞ্জ করে 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 আমরা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, তুমি মানে এটা চেঞ্জ করতে হবে না যদি তুমি এই প্রিজম অথবা গ্রেটিংটাকে এখানে রেখে দাও যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে কি হবে, তুমি এইখানে এই সাদা আলোর ভিতরে যতগুলো বর্ণালী ছিল অথবা যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য ছিল প্রত্যেকটা তার নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা তার নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়ে গিয়ে এই যে দেখো কোনো একটা কালার একটু বেশি ডিপ, কোনো একটা বেশি লাইট, আর একটু ভিন্ন ভিন্ন, তার মানে আসলে দেখাতে যাচ্ছি এইরকম ফিগার, যে এই যে দেখো এই যে প্রিজম, এর প্রিজমের বাইরে যে আলোটা ছিল, তো এইখানে যদি একটা আমরা কলিমেটার ব্যবহার করি অথবা একটা লেন্স ব্যবহার করি, এই যে আলোটা আছে এইদিকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে, তাহলে আমরা চাই কি আসলে একটা মানে মোর ইন্টেন্স লাইট, যে এই আলো থেকে একটা লেন্স ব্যবহার করে এই প্রিজমের উপরে আলোটা ফেললাম, তারপরে এই প্রিজমের মধ্যে দিয়ে অথবা মনোক্রোমেটর অথবা গ্রেটিং এর ভিতর দিয়ে যখন আলোটা বাইরে বের হয়ে আসলো তখন কি হবে, তাদের প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এটা বিভক্ত হয়ে যাবে। তাহলে এই দেখো এখানে লাল আছে, এরপরে আস্তে আস্তে হলুদ হলো, হলুদের পরে সবুজ, সবুজের পরে বেগুনি, তারপরে এরকম এই যে সবুজ, তারপরে নীল, তারপরে বেগুনি, এরকম করে। তাহলে আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্যটা চাই, মানে আমাদের এইটা হলো স্প্লিটার, সরি এটাকে বলছে কি যে ওই আগের দিন বললাম কি যেন শব্দটা, স্লিট। ইয়েস, স্লিট শব্দ। এই স্লিটটা আমি অনেকবার ভুলে যাই, মানে আমি নিজে ব্যবহার করেছি এই স্লিট, যে স্লিটটার সাইজ কখনো কখনো 2 মিলিমিটার 3 মিলিমিটার এরকম করে রাখতাম আমি, তো কখনো ব্যবহার করেছি কখনো ব্যবহার করিনি, মানে এক্সপেরিমেন্ট আমি করে দেখেছি যে আসলে এই স্লিটটা ব্যবহার করলে কেমন আমি ডেটা পাই আর স্লিটটা ব্যবহার না করলে কেমন ডেটা পাই সেরকম করে দেখেছি। যাই হোক, তাহলে এই যে স্লিটটা, এই স্লিটের ভিতর দিয়ে আমার কোন তরঙ্গ দৈর্ঘ্যটা যাবে সেটা আমি যদি এই স্লিটটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স করে রাখি, আসলে এটা আমাদের স্লিটটাই ফিক্স করে রাখতে হবে। কারণ কি, কারণ হলো যদি আমরা স্লিটটাকে মুভ করি তাহলে আমাদের এই আলোক রশ্মি, যদি স্লিটটা একবার এইখানে নিয়ে নিলাম, একটু উপরে নিলাম, একটু নিচে নিলাম, সেক্ষেত্রে আলোক রশ্মি কিন্তু আমাদের এই যে কিউভেট আছে এই কিউভেটের ভিতর দিয়ে সবসময় নাও পাস করতে পারে। এই কারণে আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে এই গ্রেটিংটাকে আমরা চেঞ্জ করব, গ্রেটিং এর অ্যাঙ্গেলটাকে, যে আমি কোন তরঙ্গ দৈর্ঘ্য আমার এই স্লিটের ভিতর দিয়ে পাস করতে চাই। কারণ এই যে স্যাম্পল, এই স্যাম্পল তো আর আমরা নাড়াচাড়া করব না, স্যাম্পল যেমন আছে স্যাম্পলটা সবসময় এরকমই থাকবে। ইভেন আমাদের ডিটেক্টর ডিটেক্টরও কিন্তু একটা জায়গায় ফিক্সড, তো সেক্ষেত্রে স্যাম্পল ফিক্সড, তারপরে ডিটেক্টর ফিক্সড। এখন
এখন যদি আমাদের এই রশ্মি যদি মুভ করে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো মানে সিগন্যাল ডিটেক্ট করতে পারবো না। সো উই নিড টু অলসো ফিক্স দ্য স্লিট, জাস্ট উই উইল rotate the grating or the prism so that we can get different wavelength, কারণ এই আলোটা যাই আসছে না কেন প্রত্যেকটা আলোই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থ আসছে। তাহলে আমি যদি এই গ্রেটিংটা এমন ভাবে রাখি যাতে এই যে লাল লাইটটা যেন আমার এই স্লিটের বরাবর থাকে, তখন এই রেড লাইটটা এর ভিতর দিয়ে যাবে, তখন আমি তার করেসপন্ডিং ইন্টেন্সিটি এখানে পাবো। তাই এখানে আমরা যেটা বললাম যে এই হলো আমাদের মনোক্রোমেটার অথবা গ্রেটিং অথবা প্রিজম, এটা হলো আমাদের ওই স্পেকট্রোফটোমিটারের একটা পার্ট যেটা। তাহলে এই হলো প্রিজম, তারপরে স্লিট, দ্যাট মিন্স ওয়েভলেন্থ সিলেক্টর, এখানে লেখা আছে স্লিট অথবা ওয়েভলেন্থ সিলেক্টর। তো যাই হোক, তাহলে এই হলো ওয়েভলেন্থ সিলেক্টর। আর এরপরে হলো কিউভেট মানে হলো আমরা যে কন্টেইনারের মধ্যে স্যাম্পল রাখবো। তাহলে সেটা সবসময় আমাদের একটা 3 ধরনের জিনিসের কথা বলেছিলাম আমি। কিউভেট 3 ধরনের হতে পারে, একটা হলো প্লাস্টিকের, একটা কাঁচ বা গ্লাস, নর্মাল গ্লাস, আর একটা হলো কোয়ার্টজ। যে এই 3 ধরনের হয়, কারণ হলো মানে এইসের ক্ষেত্রে ইউভি ভিজিবলের ক্ষেত্রে কারণ হলো কি যে আমি বলেছিলাম যে রিয়াকশন করতে পারবে না, এইখানে যে আমি স্যাম্পলটা নিব সেই স্যাম্পলের সাথে রিয়াকশন করতে পারবে না, এটা একটা মেইন কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে এই যে স্যাম্পলটা, এই কিউভেটের যে স্যাম্পল আছে সেই স্যাম্পল যদি ইটসেলফ এই লাইটটাকে অ্যাবজর্ব করে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভুল আসবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না। তবে সেখানেও আমাদের ভুলের পসিবিলিটিটা অনেক কমে যাবে, কারণ আমরা কি একটা রেফারেন্স ব্যবহার করছি। তাহলে এই স্যাম্পল বা এই কিউভেট যদি নিজে করে কিছু পরিমাণে অ্যাবজর্ব করেও, আমরা আর একটা রেফারেন্স ব্যবহার করেছি, কারণ কি সেই রেফারেন্সটা আমাদের এক্স্যাক্টলি উইদাউট অনলি স্যাম্পল, সবকিছু সেম, শুধুমাত্র স্যাম্পলটা থাকবে না। তাহলে আমরা যখন আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা রেফারেন্স হিসেবে যখন ব্যবহার করছি, সেই রেফারেন্সের ক্ষেত্রে যদি আমাদের এই কিউভেট কিছু পরিমাণ লাইট অ্যাবজর্ব করে তাতেও কিন্তু আমাদের সমস্যা হবে না, কারণ দুইটা কিউভেট অথবা দুইটা রেফারেন্স সেল এক্স্যাক্টলি সেম। তাহলে এই কিউভেটটা মানে এই কিউভেটের ম্যাটেরিয়াল যতটুকু লাইট অ্যাবজর্ব করবে আমার রেফারেন্সটাও ঠিক ততটুকুই অ্যাবজর্ব করবে, তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে যে আমাদের ডিটেক্টরে এই স্যাম্পলের ভিতর দিয়ে যাওয়ার পরে যতটুকু আসবে আর রেফারেন্সের ভিতর দিয়ে যতটুকু যাবে, দুইটা উই ক্যান গেট দ্য এক্সাক্ট ভ্যালু। সো তাহলে আমাদের এই যে ইনস্ট্রুমেন্টের কথা বলেছি, তাহলে এই হলো ওয়েভলেন্থ সিলেক্টর, তারপরে স্যাম্পল রিজার্ভার মানে যেটার মধ্যে আমরা ওই কিউভেটটা বলছি স্যাম্পল রিজার্ভার, যার ভিতরে আমরা স্যাম্পল রাখবো, স্যাম্পল রেখে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য দেব। আর তারপরে হলো ডিটেক্টর। তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে এইখানে একটা লেন্স ব্যবহার করতে হয়, কারণ হলো কি যে এইখানে যে লাইটটা পাস করবে যদি এর ভিতরের স্যাম্পল বেশি পরিমাণে লাইট অ্যাবজর্ব করে তাহলে আমরা এর ভিতর দিয়ে কম পরিমাণে আলো পাবো। দ্যাট মিন্স if these molecules or if this sample absorbs too much of light, in that case ট্রান্সমিটেন্সটা কম হবে। তাহলে ট্রান্সমিটেন্স মানে হলো কি যেটা ভিতর দিয়ে কতটুকু আলো পাস করে চলে যাচ্ছে, আমরা যতটুকু আলো পাস করে যাবে ঠিক ততটুকুই তো এখানে পাবো। তাহলে যদি কোনোভাবে আমাদের এই স্যাম্পলটা অনেক বেশি পরিমাণে লাইট অ্যাবজর্ব করে তাহলে সেক্ষেত্রে কি হয় যে এইখানে যে আলোটা আসে সেই আলোটা বা সেই লাইটের তীব্রতা এই ডিটেক্টরে ডিটেক্ট করার মতো সাফিসিয়েন্ট থাকে না, যে কারণে আমাদেরকে কি করতে হয় এখানে একটা লেন্স ব্যবহার করে, যেমন আমি এখানে বলেছিলাম যে ওই কলিমেটরের আগে এই যে কলিমেটরটা, এই লেন্স ব্যবহার করে প্রথমে কি করছি এই যে আলোক রশ্মিটা আছে সেই আলোক রশ্মিটাকে আমি ছোট করে ফেললাম, তারপরে তাহলে তার ইন্টেন্সিটিটা বেড়ে গেল। ইন্টেন্সিটি যদি বেড়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আচ্ছা তাহলে এই যে দেখো
এইখানে এই লেন্সের মাধ্যমে আমরা ছোট করে নিছি বা বিমের ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম। ঠিক তেমনিভাবে এইখানে যদি আমরা আর একটা লেন্স ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু এখানে ব্যবহার করা মানে কি, এইখানে ব্যবহার করা তার মানে কিন্তু আমাদের রেফারেন্সের পরেও ব্যবহার করতে হবে, কারণ আমাদের এক্সপেরিমেন্টাল সিস্টেমটা এমন যেন রেফারেন্সের মধ্যে শুধুমাত্র আমাদের স্যাম্পলটা থাকবে না। তাহলে আমরা প্রথমে আলোকরশ্মিটাকে দুই ভাগে ভাগ করে নিছি, ভাগ করে নেওয়ার পরে জাস্ট এক্স্যাক্টলি সিমিলার থিং এক্সেপ্ট ইন দ্য রেফারেন্স দেয়ার উইল বি নো স্যাম্পল। সলভেন্টও যদি আমাদেরকে ব্যবহার করতে হয় সলভেন্ট দিতে হবে, যতটুকু সলভেন্ট নিব এবং ইসের মধ্যে স্যাম্পলের মধ্যেও ঠিক ততটুকু সলভেন্ট থাকবে। সো if we put one lens here after the sample, then we will have to put another lens here so that we can get exactly identical two different path। মানে স্যাম্পলের ভিতর দিয়ে যেমন রশ্মি যাবে সেটা যদি আমরা ম্যাগনিফাই করি তাহলে সোর্সের রেফারেন্সের ভিতর দিয়েও ঠিক একইভাবে আমরা ম্যাগনিফাই করব। তারপরে এই যে আমরা সিগন্যালটা পেলাম ডিটেক্টরে, এটা হলো আমাদের ডিটেক্টর, এই ডিটেক্টরে যে সিগন্যালটা পেলাম সেই ডিটেক্টর তারপরে কি করবে, তার করেসপন্ডিং একটা ডিসপ্লে থাকবে, যে ডিজিটাল ডিসপ্লে, সেটা কম্পিউটার হতে পারে অথবা নর্মাল ডিসপ্লেও হতে পারে। তাহলে এই ডিজিটাল ডিসপ্লেতে আমরা এর ওয়েভলেন্থ ভার্সেস ইন্টেন্সিটি অথবা কখনো কখনো ওয়েভলেন্থ ভার্সেস ট্রান্সমিটেন্স অর ওয়েভলেন্থ ভার্সেস অ্যাবজর্বেন্স অথবা বিভিন্নভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তবে ফাইনালি কি হলো যে এই ডিটেক্টর থেকে কোনো একটা মনিটরিং সিগন্যাল এই যে এই ইসের মাধ্যমে, এটা ফাইবারের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার নরমালি থাকে, যে এই যে সিগন্যালটা এই সিগন্যালের মানে এই কেবলের মাধ্যমে আমাদের ডিজিটাল ডিসপ্লেতে আমরা দেখতে পাবো যে আসলে এখানে কি হচ্ছে বা অবজারভেশনটা কি। তাহলে এই হলো, তাহলে আমরা যা যা বলেছি সেগুলো একটু দেখো। লাইট সোর্সটা আমি বলেছি যে প্রথমে দেখিয়েছি দ্য কম্পোনেন্টস ইজ অলসো নোন অ্যাজ দ্য এমিশন সোর্স, মানে এই হলো আমাদের লাইট সোর্স, মানে এটা হলো এমিশন সোর্স যেখান থেকে আমরা আলো নিয়ে সেই আলোটাকে আমরা ই করব। তো সবগুলো আমি বলে ফেলেছি, লাইট সোর্স, তারপরে মনোক্রোমেটর মানে গ্রেটিং অথবা প্রিজম, যেটা কি করে যে ওই যে অনেকগুলো লাইটের তরঙ্গদৈর্ঘ্য ছিল সেগুলোকে সেপারেট করে দিচ্ছে। আচ্ছা, তারপরে কিউভেট তা বলেছি। কিউভেটটা কি, যে কিউভেট হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কেন, কথা বলার এখানে বলো, যে স্যাম্পলস আর স্টোরড ইন দিস কিউভেটস ফর স্পেকট্রোস্কোপিক মেজারমেন্ট। তাহলে যে কিউভেট যেটা বললাম, এই কিউভেটটা আমাদের এখানে কি স্যাম্পল, যার মধ্যে আমরা স্যাম্পল রেখে আমরা স্পেকট্রোমেট্রি করবো, অ্যানালাইসিস করব, সেটা হলো কিউভেট। আর তারপরে আছে ডিটেক্টর, মানে কতটুকু লাইট ওই ইসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে স্যাম্পলের মধ্যে দিয়ে কতটুকু লাইট পাস হচ্ছে সেটাকে আমরা মনিটর করছি, যে ফাইনাল ইন্টেন্সিটিটা কতটুকু আছে, সেটা হলো ডিটেক্টর। এই ডিটেক্টরটাকে আমরা পরবর্তীতে কি করছি, যে সিগন্যাল হিসেবে যা পাচ্ছি সেটাকে আমরা ডিসপ্লেতে দেখছি। সো দ্যাট ইজ it monitors and evaluates the intensity of light. If this component fails to function properly, the testing results will be unreliable. মানে তুমি সবকিছু করলা কিন্তু ডিটেক্টর কতটুকু লাইট পাচ্ছে সেই ডিটেক্টর যদি কাজ না করে, হ্যাঁ, আমরা এই যে এখানে দেখালাম যে এই যে ডিটেক্টর এইখানে যে আসলে কতটুকু লাইট আসছে, এই ইন্টেন্সিটিটা কত, সেটা যদি পারফেক্টলি ডিটারমিন করা না যায় তাহলে আমরা এই দিকে যা করি না কেন সব রেজাল্ট ভুয়া আসবে। সো আমাদেরকে মোটামুটি সবগুলোই অ্যাকুরেট হতে হবে, তবে ডিটেক্টর কিন্তু মানে খুব অ্যাকুরেট হতে হবে, এবং এই একটা ডিটেক্টরের কিন্তু অনেক দাম। তো এই ডিটেক্টরগুলো মানে আমি ব্যবহার করেছি আমার ম্যাস স্পেকট্রোমিটারে, তো সেখানে একটা ডিটেক্টরের খুব ছোট 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ডায়ামিটার, মানে এতটুকু যদি বলি যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ডায়ামিটার, এরকম ছোট ছোট ডিটেক্টর, তাহলে সেই ডিটেক্টরগুলো দাম $3,000-3,500, বুঝো অবস্থা। তাহলে তবে এই যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার যেটা আছে এই সব এর ডিটেক্টরের দাম এত না,
কারণ একটা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার মানে সব মিলিয়ে মোটামুটি কম্পিউটার প্রোগ্রাম সহ এটা প্রায় 5-6 লাখ টাকার মধ্যে বা 7 লাখ টাকার মধ্যে ভালো কোয়ালিটির ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার কেনা যায়। তো সেক্ষেত্রে এখানে সবগুলোর দাম এত না, তো তারপরে মোটামুটি কোনোটাই কম না। আমাদের দেশের জন্য 6-7 লাখ টাকা অনেক কিছু, তবে যারা ইন্ডাস্ট্রি করে তাদের জন্য তো এটা অবশ্যই লাগবে, কারণ আমরা বলেছি যে এটা দিয়ে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ডিটারমিন করা যায় এবং অনেকগুলো স্যাম্পলের। কারণ আমাদের এই যে নর্মালি আমাদের পরিবেশে আমরা যে ধরনের স্যাম্পল পাই তার অধিকাংশই কিন্তু এই ইউভি ভিজুয়াল স্পেকট্রোফটোমিটার দিয়ে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ডিটারমিন করা যায়। তো তাহলে এই মেইন কম্পোনেন্টগুলো আমাদের দেখা হলো। এরপরে ডিজিটাল ডিসপ্লে মিটার অর রিড আউট প্রসেস, এই যে কম্পিউটার সোজা কথায়, দ্য রিড আউট প্রসেস ইজ প্রবাবলি দ্য স্পেকট্রোমিটারস কম্পিউটিং ইকুইপমেন্ট। ইট উইল টেক দ্য ইনফরমেশন জেনারেটেড বাই দ্য ডিটেক্টরস অ্যান্ড দেন কনভার্ট দ্য ডেটা ইনটু বেসিক কনসেন্ট্রেশন ভ্যালুস। এইখানে তোমাদের কাজে লাগবেই, যে তোমাদের কাজে লাগবে বলছি যে তোমাদের ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে, প্রোগ্রামারদের কাজে লাগবে, যে ওইখানে সিগন্যালটা জেনারেট কিভাবে হবে। আসলে ডিটেক্টর কি করে, এই যে যে একটা ডিটেক্টর, এখানে একটা ডিটেক্টরটা কিভাবে কাজ করে এটা কিন্তু খুব মজার একটা জিনিস। এইখানে আসতেছে কি, শুধু একটা আলোক রশ্মি, তাই না? এই আলোক রশ্মি আসছে, তাহলে এইখানে একটা সাবস্ট্যান্স, একটা বস্তু, যেটা কি করবে, এখানে একটা মেটালিক মেটালিক একটা বস্তু, এই যে ডিটেক্টরটা আমরা মেটালিক একটা সাবস্ট্যান্স রাখছি, তাহলে এখানে কয়েকটা লেয়ার থাকে। তো সেই লেয়ারগুলো প্রথমে কি করে, এইখানে যখন লাইটটা আসলো, লাইটটা আসার সাথে সাথে এই একদম বাইরের লেয়ারে এটা কিন্তু অনেকটা থিক, কখনো কখনো 2 মিলিমিটার 3 মিলিমিটার বা 4 মিলিমিটার বা আরো একটু বেশিও থিকনেস থাকতে পারে। তাহলে এই যে থিকনেস, এই থিক এর বাইরের যে সারফেসটা, এই সারফেসে এই লাইটটা এসে অ্যাটাক করছে, তখন এর গায়ের থেকে ইলেকট্রন বের হবে। মানে এই ডিটেক্টরের যে সারফেস, এই সারফেস এর থেকে ইলেকট্রন বের হবে, আর তারপরে পরবর্তী সারফেসে মানে এই ফ্রন্ট সাইডের এখান থেকে এইখানে এই যে যখন লাইটটা ধাক্কা আঘাত পাবে, মানে এই বস্তুটা যখন আঘাত করলো ডিজিটাল ডিসপ্লে, যে না আমি তাই যে বলছিলাম যে ডিটেক্টর কিভাবে কাজ করে সেটার কথা বলছিলাম, যে এইখানে যে লাইটটা আসছে, তাই না, এই লাইটটা আসলে প্রথমে কি করছে, এই ডিটেক্টরের একটা সারফেসে আঘাত করছে, তারপরে সেই সারফেসটাকে যখন আঘাত করলো ইলেকট্রন ইজেক্ট হবে না। ইলেকট্রন যদি ইজেক্ট হয় তাহলে সেই ইলেকট্রনটা ফার্দার এখানে এমপ্লিফাই হবে, এমপ্লিফাই হয়ে এখানে আমরা আর একটা এমপ্লিফায়ার ইউজ করতে পারি ফার্দার। এখানে একটা প্রি এমপ্লিফায়ার থাকে, তারপরে আর একটা এমপ্লিফায়ার থাকে, যাতে ওই একটা দুইটা ইলেকট্রনও যদি এখান থেকে ইজেক্ট হয় তাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। মানে ডিটেক্টরের ক্যাপাসিটিটা এত যে একটা ইলেকট্রন যদি এখান থেকে ডিটেক্ট হয়, মাত্র একটা, তাও কিন্তু ডিটেক্ট করা সম্ভব। তাহলে এই ডিটেক্টরটা তখন কি করবে, ওই যে যে ইলেকট্রনটা আসলো সেই ইলেকট্রনের করেসপন্ডিং একটা সিগন্যাল আমাদের এই ডিসপ্লেতে রিপ্রেজেন্ট করবে, যেখানে ওই ইলেকট্রন ডিটেক্টরে আমাদের সিগন্যাল হিসেবে যাচ্ছে, এবং সেই ইলেকট্রনের যে সিগন্যাল, এই সিগন্যালটাকে তোমাদের মতো কেউ আমাদেরকে সিগন্যাল তৈরি করতে একটা প্রোগ্রাম ইউজ করে তৈরি করে দেবে, যে ওইখানে একটা যখনই একটা ইলেকট্রনের ধাক্কা মারবে তখন যেন আমি এখানে একটা সিগন্যাল দেখতে পাই। এটা হলো তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আমাদের জেনারেল একটা পড়া হলো। এখন আমরা কতটুকু সময় আছে, যাক বিয়ার ল্যাম্বার্ট লটা একটু দেখব। আসলে লাস্ট ক্লাসে আমরা যখন ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার পড়েছিলাম সেখানে বলেছিলাম কি, যে আমাদের যে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু বলছো, যদি কিছু আমাকে প্রশ্ন করার না থাকে কাইন্ডলি মিউট করে রাখো, আর যদি প্রশ্ন করার থাকে তখন আনমিউট করে প্রশ্ন করবা। আচ্ছা, তাহলে বিয়ার ল্যাম্বার্ট লটা কি জিনিস, যে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এখন তোমাদেরকে একটা কথা বলি, এই যে কিউভেট, এই কিউভেটের ভিতরে তো আমাদের স্যাম্পল থাকবে, তাই না? কিউভেটের ভিতরে স্যাম্পল থাকবে, সেই স্যাম্পল কি করবে, কতটুকু পরিমাণ আলো শোষণ করবে বা অ্যাবজর্ব করবে, তার করেসপন্ডিং
আমরা যখন ইউভি ভিজিবলের কথা বলেছিলাম তখন কি হয়েছে যে সার্টেন অ্যামাউন্ট মানে 50%, দুই ভাগে ভাগ করে নিলাম, তার 50% এই স্যাম্পলের ভিতর দিয়ে যাবে আর 50% রেফারেন্সের ভিতর দিয়ে যাবে। তাহলে এখন এই 50%-এর কতটুকু এই স্যাম্পল অ্যাবজর্ব করছে বাকিটা আমরা এখানে ডিটেক্ট করব। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন আসে না যে স্যার তাহলে এইটা কি সব সময় কি একই পরিমাণ অ্যাবজর্ব করবে? যদি আমি এইখানে বেশি স্যাম্পল নেই তাহলে কি? সিম্পলি তুমি চিন্তা করতে পারো যে এইখানে যদি বেশি স্যাম্পল নেওয়া হয় তাহলে বেশি লাইট অ্যাবজর্ব করার ক্ষমতা থাকবে, তাই না? যদি এখানে বেশি স্যাম্পল থাকে তাহলে উই ক্যান হ্যাভ মোর অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তার মানে ট্রান্সমিটেন্সটা তখন কম হবে। আর বেশি স্যাম্পল থাকার মানেটা কি? মনে করো এই যে একটা কিউবেট যার সাইজ আমি নিলাম 1 সেন্টিমিটার, মানে এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ দুইটাই যদি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হয় তাহলে আমাদের মানে এই কিউবেটের ভিতরে আমরা বেশি কম পাবো কোথায়, তাই না? বেশি স্যাম্পল কি করে নিব? আমরা বড়জোর এই কানায় কানায় পূর্ণ করে স্যাম্পল নিতে পারি, কিন্তু তাতে তো আমাদের খুব লাভ বেশি হবে না। তার মানে কি আমাদের লাইট তো যাচ্ছে শুধুমাত্র এটার ভিতর দিয়ে, তখন ওই যাওয়ার পথে যতগুলো মলিকুল পাবে ঠিক ততগুলো মলিকুল অ্যাবজর্ব করবে। এখন কথা হলো যদি এই যে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলের ঘনত্ব যদি বেশি হয়, মানে ডেনসিটি, ডেনসিটি মানে যদি এর ডেনসিটিটা অনেক পাতলা, মানে খুব কম পরিমাণে মলিকুল এর ভিতরে আছে যেটা আমরা অ্যাবি করতে চাই। প্যারাসিটামলের যদি এই যে সলিউশনটা তৈরি করছি সেখানে যদি আমি সামান্য একটু প্যারাসিটামল দেই তাহলে তার ঘনত্বটা অনেক কম হবে। যদি বেশি পরিমাণে প্যারাসিটামল দেই তার মানে তার ঘনত্ব বেশি হবে, তার মানে বেশি মলিকুল থাকবে প্যারাসিটামলের। এই যে যে যাওয়ার পথে যে আলো যতটুকু পাবে তাতেই যতগুলো মলিকুল থাকবে ঠিক ততগুলো মলিকুলেই সেটা যদি পাতলা সলিউশন হয়, মানে কনসেন্ট্রেটেড না হয়, গাঢ় না হয়, সেই ক্ষেত্রে কম মলিকুল পাবে এবং কম মলিকুল ওই লাইটটা অ্যাবজর্ব করবে, তখন ট্রান্সমিটেন্সটা বেশি হবে। আর যদি ঘনত্বটা বেশি হয় তাহলে বেশি মলিকুলের সাথে এই লাইটটা ইন্টারেকশন করবে এবং বেশি লাইট অ্যাবজর্ব করবে, কম ট্রান্সমিট হবে। সোজা কথায় আমরা এখানে বলবো যে এখানে আমরা কতটুকু লাইট পাবো দ্যাট ইজ directly related to the concentration of the sample or solution। এই যে সলিউশন আমরা নিচ্ছি এই সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত বেশি পরিমাণ লাইট অ্যাবজর্ব করবে এবং ট্রান্সমিটেন্সটা তত কম হবে। বোঝা গেল? যে তাহলে আমরা যদি এখন এখান থেকেই কিন্তু আমরা বিয়ার ল্যাম্বার্ট লটা বলছি যে কোনো একটা স্যাম্পল কতটুকু পরিমাণে আলো ট্রান্সমিট করবে অথবা শোষণ করবে দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্যাম্পল। মানে যেই স্যাম্পলের কনসেন্ট্রেশন যত বেশি হবে তার দ্যাট মিনস দ্য নাম্বার অফ মলিকুলস এর ভিতরে যত বেশি হবে তার অ্যাবজর্বেন্সটা তত বেশি হবে এবং ট্রান্সমিটেন্সটা তত কম হবে। এখন আর একটা কথা বলি, তাহলে যদি আমরা এই স্যাম্পলটাকে মনে করো এমন একটা অবস্থা আছে যে আমরা যে পরিমাণ এই যে 1 সেন্টিমিটার বিশিষ্ট কোনো কিউভেট নিছি, তাহলে এই কিউভেটের যদি মনে করো খুব বেশি ঘনত্ব, মানে খুব বেশি ঘনত্ব বিশিষ্ট একটা স্যাম্পল আমরা নিলাম, তখন কি হবে? খুব হাই অ্যাবজর্বেন্স হবে, মানে 1 সেন্টিমিটার। তা সেই ক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে যে এর ভিতর দিয়ে যত আলো যাচ্ছে তার মনে করো 90% না 95% পর্যন্ত অ্যাবজর্ব করে ফেলছে, আর বাকি 5% অথবা 10% এর ভিতর দিয়ে ট্রান্সমিট হচ্ছে। তাহলে ওই যে 5% 10% লাইট যদি এর ভিতর দিয়ে যায় তাহলে কিন্তু
আমাদের এই ডিটেক্টর ভালো সিগন্যাল দেবে না। কারণ সব ডিটেক্টরের একটা লিমিটেশন আছে যে আমি এর থেকে কম লাইট আর দিলে আমার কোনো মানে তোমাকে যদি একটা মশায় কামড় দেয় তখন তুমি ফিল করতে পারো, একটা পিঁপড়ায় কামড় দিলে ফিল করতে পারো, কিন্তু তোমার শরীরের যদি কোনো একটা লোম অথবা একটা চুল যদি কেউ টাচ করে তুমি ফিল করতে পারবা? সব সময় না। মাঝে মধ্যে তুমি হয়তোবা তুমি যদি দেখো যে হ্যাঁ আমার হাত শরীরে আমার মাথায় কেউ হাত দিচ্ছে তাহলে তুমি হয়তোবা ফিল করতে পারবা। কিন্তু যদি তুমি ঘুমন্ত অবস্থায় থাকো, তোমার একটা চুলে কেউ টাচ করলো, ডেফিনেটলি তুমি সেটা ফিল করতে পারবা না। ঠিক একই অবস্থা। অথবা একটা হাতিকে যদি একটা ছোট্ট একটা বল দিয়ে আঘাত করা হয় কিচ্ছু হবে না। তাহলে এইখানে একটা ইলেকট্রন ইজেক্ট করার জন্য যতটুকু জোরে ধাক্কা দেওয়া দরকার ততটুকু ধাক্কা অতটুকু লাইট 5% বা 10% লাইট দিতে পারছে না, যে কারণে এই ডিটেক্টর থেকে সাফিসিয়েন্ট ইলেকট্রন বের হবে না, তখন আমরা লাইটটা বা সিগন্যালটা দেখতে পাবো না। তার জন্য কি করতে হবে, যদি আমাদের কোনো এরকম স্যাম্পল হয় যে অ্যাবজর্বেন্সটা অনেক বেশি হয়ে গেছে, মানে লাইটের পরিমাণটা খুব কম, তখন আমরা দুইটা কাজ করতে পারি। হয় এই যে স্যাম্পলটা সেই স্যাম্পলটাকে আরো ডাইলিউট করব, মানে আরো পানি যুক্ত করে দিব অথবা কোনো একটা সলভেন্ট যুক্ত করে দিব, যাতে এখান থেকে অল্প একটু 1 মিলিলিটার নিয়ে বাকি হয়তো 10 মিলিলিটার বা 20 মিলিলিটার পানি অ্যাড করে তার থেকে কতটুকু স্যাম্পল নিলাম। আমরা সহজে হিসাব করে বের করতে পারি যে আসলে 1 মিলিলিটার এখান থেকে নিলাম, তাহলে তার ঘনত্ব আর সেটার যদি ঘনত্বটাকে আমি 10 গুণ পাতলা করে দিলাম, তাহলে তার ঘনত্ব 10 দিয়ে ভাগ করে দিলে তুমি পেয়ে যাবা, বা কনসেন্ট্রেশনটাকে 10 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবা। তাহলে সেটা আমরা খুব সহজেই করতে পারি। অথবা মাঝে মধ্যে এমন হতে পারে যে আমরা হয়তোবা আমাদের এই যে শরীরে রক্তের বিলিরুবিন কতটুকু, আমাদের শরীরে রক্তের বিলিরুবিন কতটুকু আছে সেটা যদি ডিটারমিন করতে চাই, তাহলে একজন মানুষের কাছ থেকে তুমি তো এই সামান্য একটা টেস্ট করার জন্য যদি তুমি মানে অনেকটা রক্ত নাও সেটা আসলে যুক্তিযুক্ত হবে না। বা কখনো কখনো কোন পেশেন্ট তার রক্ত দেওয়ার মতো অবস্থায় নেই, তখন কি করতে হবে, জাস্ট সামান্য একটু রক্ত, সামান্য একটু রক্ত, তখন কি করতে হবে আমাদের এই যে কিউভেটের সাইজ, এই কিউভেটের সাইজটাই ছোট করে দিতে হবে। মানে আগে ছিল 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এখন চাইলে আমরা এটার অর্ধেক 0.5 সেন্টিমিটার অথবা 0.1 সেন্টিমিটার, মানে সরু, খুব অল্প পরিমাণ, যাতে স্যাম্পল আমরা এর ভিতর দিয়ে পাস করতে পারি। তাহলে এইটা এখন যদি এর পাথ লেন্থ মানে যদি এর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে বেশি মলিকুল এর সামনে বাসবে, মানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সামনে থাকবে, আর তখন বেশি পরিমাণ আলো অ্যাবজর্ব করবে। আর যদি এর দৈর্ঘ্যটা কম হয় তাহলে কম পরিমাণ আলো অ্যাবজর্ব করবে, তার মানে অ্যাবজর্বেন্সটা কম হবে আর ট্রান্সমিটেন্সটা বেশি হবে, তখন আমরা সিগন্যালটা ভালো পাবো। তাহলে আমাদের এখানে এক্সপেরিমেন্টের একটা আছে, আমরা এখানে লিমিটেশনের কথা বলবো যখন পড়বো, বিয়ার ল্যাম্বার্ট ল, দ্য ল ওয়াজ ফার্স্ট ডেভেলপড বাই পিয়েরে বার্গার বিফোর 1729, বাবা রে বাবা, it was later attributed to Johann Heinrich Lambert who cited Bogar's findings. The law included path length as a variable that affected the absorbance. আমি যেটা বললাম যে এখানে আমরা যদি বলি যে এই পাথ লেন্থ মানে এর লেন্থটা যদি বেশি হয় তাহলে অ্যাবজর্বেন্স বেশি হবে, যদি লেন্থটা কম হয় তাহলে অ্যাবজর্বেন্স কম হবে, আর নাম্বার অফ মলিকুল যদি বেশি হয় তার মানে কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে তার অ্যাবজর্বেন্সটাও বেশি হবে, আর যদি কনসেন্ট্রেশন কম হয় তাহলে অ্যাবজর্বেন্স কম হবে। তাহলে এই দুইটা সূত্র, যে এই যে স্যাম্পলটা কতটুকু আলো শোষণ করবে বা অ্যাবজর্ব করবে, that is directly related to the path length and the concentration. তাহলে এই দুইটা মিলেই হলো আমাদের সূত্র যে আসলে কোনো একটা স্যাম্পল থেকে আমরা কতটুকু ইন্টেন্সিটি পাবো, that is directly related to the concentration and the আরেকটা কি বললাম, concentration and path length.
So the Beer-Lambert law states that the quantity of light absorbed by a substance dissolved in a fully transmitting solvent is directly proportional to the concentration of the substance and the path length of the light through the solution. মানে সলিউশনের ভিতর দিয়ে কতটুকু লাইট যাবে তার অ্যামাউন্ট অথবা ট্রান্সমিটেন্স অথবা অ্যাবজর্বেন্স যাই বলি না কেন এটা ডিরেক্টলি রিলেটেড টু দ্য পাথ লেন্থ অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন। তাহলে বিকজ Beer-Lambert law states this, it means we can both calculate the concentration of the solution by using the absorbance or plot graph of various concentrations, align them to their correct absorbance and use the calorimeter to find the concentration। মানে এখন আমরা যদি এই কিউভেটের ভিতর দিয়ে অনেকগুলো স্যাম্পল পাস করাই যে আসলে সব একই ওয়েভলেন্থে, যে ভিন্ন ভিন্ন ঘনত্বের একটা আমরা দ্রবণ তৈরি করব, কখনো আমরা 1 মিলিগ্রাম প্যারাসিটামল দিলাম, কখন 2 মিলিগ্রাম, তো কখনো 5 মিলিগ্রাম, কখনো 10 মিলিগ্রাম, এরকম করে করে আমরা ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশনের সলিউশন তৈরি করব। তৈরি করে আমরা এখানে অ্যাবজর্বেন্স মাপবো। তাহলে আমরা দেখলাম কি যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব এর সাথে অ্যাবজর্বেন্সটা সম্পর্কিত, এবং তখন কনসেন্ট্রেশন ভার্সেস অ্যাবজর্বেন্স এর যদি গ্রাফ প্লট করা হয় তখন দেখবা যে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে একদম। যে আমরা যে গ্রাফের যে ফর্মুলা তোমরা জানো, যে গ্রাফ যেভাবে ড্র করতে হয় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসে যদি আমরা অ্যাবজর্বেন্স আর ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে যদি আমরা কনসেন্ট্রেশন এবং ওয়াই অ্যাক্সিসে যদি অ্যাবজর্বেন্স নেই তাহলে আমরা জিরো দিয়ে মানে অরিজিন দিয়ে একটা এই পাবো স্ট্রেট লাইন পাবো, যেই লাইনের সাথে কম্পেয়ার করে পরবর্তীতে যদি কোনো আমাদের আননোন স্যাম্পল থাকে সেই আননোন স্যাম্পলের অ্যাবজর্বেন্স মেপে নিব। আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেলস দেখাবো, গ্রাফটা কিভাবে প্লট করতে হয় বা সেখান থেকে কিভাবে আমরা অ্যাবজর্বেন্স বের করতে পারি। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই।